বাইরেরম্বরে বৃষ্টি পর্ব 6 থেকে 10। সুমাইয়া মনি। সেই ট্রাক সহ লোকদের ছেড়ে দেওয়া হয় ওই মুহূর্তেই। মিশন কমপ্লিট করতে পারেনি ভেবেই ক্ষোভে দীর্ঘশ্বাস ফেলে তেহবিন। সবাইকে ফিরে যেতে হবে। ইনফরমেশন কখনো ভুল হতে পারে না। এর মাঝে কোনো চক্রান্ত রয়েছে। তেহবিন জঙ্গলের এখানেই স্থির হয়ে বসে থাকে। জুনিয়র সবাই সেখান থেকে প্রস্থান করেছে। সে ব্যাগ থেকে একটি ড্রোনের ওপরের অংশে সংস্ক্যান যন্ত্রটি লাগিয়ে একটি গাছের মগডালে বসল। সেকেন্ড, মিনিট, আধা ঘন্টা অতিবাহিত হয়ে দূর থেকে একটি গাড়ির আওয়াজ শুনতে পেল। দ্রুত ড্রোনটি পেছনের রাস্তায় পাঠানো হলো রিমোটের সাহায্যে। ক্যামেরার মাধ্যমে দেখতে পেল মালবাহিত একটি ট্রাক অগ্রসর হচ্ছে সামনের দিকে। তেহবিন ড্রোনটি নিয়ন্ত্রণ করে সেই ট্রাকের উপরে রাখল। সঙ্গে সঙ্গে সংস্ক্যান যন্ত্রটি মাদকদ্রব্য রয়েছে বলে জানান দিল। লাল রঙের বাতিটি জ্বলে উঠল। তেহবিনের ঠোঁটে পৈশাচিক হাসি দেখা গেল। ড্রোনটি ফিরিয়ে এনে সেটির মধ্যে বোম অ্যাডজাস্ট করে সেই ট্রাকের নিকটে নিয়ে উপরের অংশে রেখে দিল। সেকেন্ড কয়েক পর ট্রাকটি যখন তার রাস্তা অতিক্রম করে আগে চলে গেল তখনই তেহবিন উপর থেকে লাফিয়ে মাটিতে নেমে এলো। উল্টো দিকে হাঁটার গতিবেগ বাড়ানোর সঙ্গে সঙ্গে একটি বাটনে ক্লিক করল। সঙ্গে সঙ্গে রাস্তা কাঁপিয়ে বিস্ফোরিত হলো ট্রাক। আগুনের কালো ধোঁয়ায় ঘোলাটে হয়ে এলো আকাশ। দাউ দাউ করে শুনশান রাস্তার মাঝে ট্রাক। সঙ্গে জ্বলে যাচ্ছে ভেতরে অবস্থান করা ট্রাক চালকের দেহ। পাপীদের শাস্তি এভাবেই হওয়া উচিত। ভোর সকালে নিউজ মিডিয়া উপস্থিত সেখানে। উপস্থিত হয়েছে পুলিশ। সেখানে জুনিয়র অফিসারদের সঙ্গে তেহবিনও উপস্থিত ছিল। তার স্বভাব শান্ত ও স্বাভাবিক ছিল। যেন সে এই ঘটনার সঙ্গে অবগত নয়। ফরেনসিক বিভাগের লোক এসে তদন্তের মাধ্যমে জানায় মানবদেহে ছিল দুটি। তাদের ছাই সংগ্রহ করে ল্যাবে নিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। কিভাবে টাকে বিস্ফোরণ হয়েছে এই তদন্তে ব্যস্ত পুলিশ। মিডিয়ারা খবর প্রচারে ব্যস্ত। তেহবিনকে পুলিশ টুকটাক কথা জিজ্ঞেস করে। সেগুলোর উপর ছুঁড়ে ফিরে আসে তার চিলেকোঠায়। তখনই ওসমানের মুখোমুখি হয়। সে কিছুটা চিন্তিত হয়ে বলল, ক্যাপ্টেন, ড্রোনের রিমোট পেয়েছি, কিন্তু ড্রোনটি খুঁজে পাচ্ছি না। তেহবিন যেতে যেতে ভাবলেশহীন সুরে শুধালো, পাবেও না। ওসমান আহাম্মক হয়ে যাবার পানে তাকিয়ে রইল। তেহবিনের উত্তর তার মস্তিষ্কের স্নায়ুকোষের উপর দিয়ে গেছে মনে হলো। গায়েস, এখানের অবস্থা বিপজ্জনক। আমাদের বাড়ি ফিরে যেতে হবে অতি দ্রুত। রবি সবাইকে ডেকে কথাটি জানালো। ছেলেরা বাদে মেয়েরা আপত্তি করে জানালো তারা এতদূর ফিরবে না। আমাদের সাথেই আর্মি ক্যাম্প রয়েছে। এত ভয় পাচ্ছ কেন রবি? আমরা পরশু চলে যাব। হ্যাঁ, ঈশা ঠিক বলেছে। আমাদের নিরাপত্তার ব্যবস্থা করবে আর্মিরা। পাশেই রয়েছে। সমস্যা কি তাহলে? বুঝতে পারছো না তোমরা? চলে যাওয়াই ভালো হবে আমাদের জন্য। সাফিও সায় দিয়ে জানালো রবির সাথে। মিম এগিয়ে এলো। দুহাত বগল দাবা করে সাহসী কণ্ঠে শুধালো, শোনো রবি ও সাফি, আমাদের নিরাপত্তা নিয়ে যদি সমস্যা হয়, আমরা এই বিষয়ে তাদের সাহায্য নিতে পারি। তবুও এতদূর ফিরতে চাই না। আমাদের যাত্রা যদি এখানেই শেষ হয়, তাহলে দেখা নাও হতে পারে। আমরা আমাদের ক্যারিয়ারে ব্যস্ত হয়ে পড়ব। ডালিয়ার বিয়ে হয়ে যেতে পারে। আবার ঈশারও বিয়ে হয়ে যেতে পারে। দেখবে তখন আমাদের আর দেখা সাক্ষাৎ হবে না। হবেই বা কি করে? ঈশা সারাদিন থালাবাসন মাজতে ব্যস্ত থাকবে যে। শেষেরটুকু শুনে সকলে হেসে দিল। ঈশা অপমানিত বোধ নিয়ে চোখ রাঙিয়ে তাকিয়ে মিম নামটি জোরে সোরে উচ্চারণ করল। বলো। কাছেই আছি, জোরে ডাকার প্রয়োজন নেই। সবার সামনে খাড়ার ওপর অপমান করছো আমায়। মেকি রাগ দেখিয়ে বলল, ওয়েট, বসে অপমান করছি তাহলে? বলতে বলতে আসন করে মাঠে বসে গেল। ঈশা দাঁতে দাঁত পিষে সেখান থেকে প্রস্থান করব। মিমের সাথে তর্ক করাই বৃথা তর্ক। এজন্য কখনোই তর্কে এগোতে চায় না ঈশা। ডালিয়া হাত বাড়িয়ে দিয়ে মিমকে টেনে তুলল। রবি কিছুটা হতাশ হয়ে বলল, তাহলে তোমরা যেতে চাচ্ছ না? মেয়েরা একত্রে বলল না।
ওকে, আমি ক্যাপ্টেনের সাথে কথা বলে দেখি কি করা যায়। রবি আমিও দেখব। হাত উঁচু করে বলল হাস্যময় মুখে। হেসে ফেলে রবি। মিমের দুষ্টুমি সূচক কখনগুলো সবাইকে হাসাতে বাধ্য করে। বর্জ্যের ন্যায় সবার উপর বিকটভাবে বর্ষিত হচ্ছে সানোয়ার উদ্দিন। বিক্ষিপ্ত রাগে ছেলেকে সহ লোকদের উপর আঙুল তাক করে রাগ বর্ষণ করছেন। এই ছিল তোমার পরিকল্পনা? কিভাবে হলো এসব? আমার কোটি টাকার ক্ষতিপূরণ কে দিবে? পাগল হয়ে যাব আমি। এলোমেলো ভাবে পায়চারি করছেন তিনি। কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। কিভাবে পূরণ করবে? আমার পরিকল্পনা সঠিক ছিল। নিশ্চিতের মাঝে নতুন চক্রান্ত সামিল হয়েছে। নত স্বরে বলল নাসির। পুলিশেরা তদন্ত করছে। তারাও বের করতে পারছে না কিভাবে বিস্ফোরিত হয়েছে ট্রাক। তারা জানতে পেরেছে মাদকদ্রব্য ছিল ট্রাকে। অজানা তো থাকার কথা না। বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে জেনেই যাবে, এটাই স্বাভাবিক। চিৎকার করে বললেন তিনি। আব্বু আপনি শান্ত হন। আমি দেখছি এর পেছনে কে ছিল। নিঃস্ব করে দিয়ে বলছো শান্ত হতে? বেরিয়ে যাও চক্ষের সামনে থেকে। যাও, চেঁচিয়ে বলে নাসির তার লোকদের নিয়ে বেরিয়ে গেল। দাঁতে দাঁত পিষে রাগ নিয়ন্ত্রণ করে তার এক লোক জুবাইরকে বলল, ওসিকে কল দেও। নাক ছিটকে পানের পিক ফেলল ওসি মতিন। ফোনের স্ক্রিনে নাসির নামটি দেখে নড়েচড়ে বসলেন। এখন যে জরুরি ভিত্তিতে ভূমিকম্প হবে সে তাতে অবগত। রিসিভ করে হ্যালো বলার সঙ্গে সঙ্গে নাসির তেতে উঠলেন। মোটা মোটা টাকা দেয়া হয়নি কি আমাদের পেছনে লাগার জন্য? কে করেছে এসব? শান্ত হন ছোট সার। আমি নিজেও জানি কে করছে এইটা। পান চিবোতে চিবোতে বললেন তিনি। ক্যাপ্টেন তেহভিন। কালকেই তো আপনাকে ফলের ট্রাক ছাড়ি দিছে কইল। এরপর কে করছে এইটা আমি জানি। কে কে করলো এসব? চেঁচিয়ে জানতে চাইল। আমি ইনভেস্টিগেট করতেছি। আপনি চিন্তা না করেন। ক্ষোভিত চোখে মুখে ফোন রেখে দিল বিনা বাক্যে। বাবার এত বড় ক্ষতিপূরণের ভরপাই কে দিবে? কার হাত রয়েছে? ভেবে নাসির যেন দিশেহারা। মিমের পায়ে ব্যথা অনেকটা কমেছে। এজন্য আজ সে তাদের সাথে ক্যাম্পিংয়ে যাচ্ছে। গতকাল উত্তর দিকে গিয়েছিল। আজকে দক্ষিণ দিকে যাবে তারা। একজন দক্ষ জুনিয়র অফিসারকে তাদের সঙ্গে পাঠিয়েছে তেহভিন। সে তাদের নিয়ে কোনো প্রকার রিস্ক নিতে চায় না। 1 ঘন্টা পথ পাড়ি দিতেই মিম পায়ে ব্যথায় কুঁকড়ে বসে পড়ল। হাঁটুর ব্যথা বেড়েছে। হয়রানি হয়ে রবিকে জানালো, আমি এক পাও চলতে পারবো না। এখানেই সমাপ্ত। আমি ফিরে যাচ্ছি। তোমরা এগো। মাথার তার ছিঁড়েছে। একা যাওয়া অসম্ভব। কিছুই চিনবে না। তার চেয়ে বরং আমরা ফিরে চলো ট্যান্টে। আমরা কেন ফিরব রবি? মিম চলে যেতে চাইছে, চলে যাক। ঈশা ভারী সুরে শুধালো। এমনিতেই পা জ্বলছে ব্যথায়, শরীর জ্বলাতে চাইছি না ঈশার ন্যাকাবোকা কথা শুনে। তোমরা যাও রবি। আমার কাছে ফোন রয়েছে। লোকেশন জেনেই তোমাদের থেকে এগোবো। তবুও রিস্ক হয়ে যায় মিম। যাস না। কষ্ট হলেও চল আমাদের সাথে। ডালিয়া কোমল গলায় শুধালো। প্রচুর কষ্ট হচ্ছে। একটু বোঝার চেষ্টা কর। সব ওই ক্যাপ্টেনের দোষ। ডালিয়া রাগ ছেড়ে বলল। আমাদের ক্যাপ্টেন আবার কি করলো? জুনিয়র আর্মিটি উৎসুক হয়ে জানতে চাইল। কিছু না। তোমরা যাও গায়েস। আমি চলে যাব। একা ছাড়া ঠিক হবে না মিম। রবি করুণ স্বরে বললেও পরবর্তীতে মিম তাকে মানিয়ে নেয়। এবং তারা আগে যেতে লাগলো। জুনিয়র আর্মি তার ফোনটা বের করে আগে যেতে লাগলো। সবাই চলে যাবার পর মিম পেইন কিলার খেয়ে হাঁটার জন্য প্রস্তুতি নিল উল্টো দিকে। একটি গাছের ডাল ভেঙে ধীরে ধীরে এগোতে লাগলো। দিনের বেলায় জঙ্গলটি যতটা সুন্দর দেখায় তার চেয়ে কয়েক গুণ বেশি ভয়ঙ্কর দেখায় রাতের অন্ধকারে। অচেনা গাছগুলোর সঙ্গে কয়েকটা সেলফি তুলে অনেকটা পথ পাড়ি দিল। সে রবির লোকেশন অনুযায়ী এগোচ্ছে, যেটা তাকে জুনিয়র অফিসার দিচ্ছিল। একটা বড় গাছের ডালের উপরে চড়ে বিশ্রাম নেবার সিদ্ধান্ত নেয়। বলা তো যায় না কখন আবার বাঘ চলে আসে। অবশ্য চুনতি জঙ্গলে বাঘের তেমন আনাগোনা ছিল না। যা ছিল সবই মিমের মনের ভুল।
আহত পায়ে ডালে চড়ে পানি পান করছিল। হঠাৎ হিসহিস শব্দ কানে ভেসে এলো। বোতলটি রেখে ডানে বামে তাকিয়ে কিছু না দেখতে পেয়ে মাথার উপরে তাকালো। বড় মোটা একটি অজগর তার দিকে রুক্ষ দৃষ্টিতে তাকিয়ে আছে। পানি যতটুকু পান করেছিল, গলা তবুও শুকিয়ে এখন কাঠে পরিণত হয়েছে। ইমিডিয়েটলি তার পানির প্রয়োজন। তবে নড়াচড়া করবে এমন অবস্থায় তার শক্তিটুকু পাচ্ছে না ভয়। আজগর ও তার আই কানেকশন হচ্ছে খুব সুন্দরভাবে, যেন শুভ দৃষ্টি হচ্ছে বিয়ে লগ্নে। একজন ভয় তাকিয়ে আছে, অপরজন আক্রমণ করার সময় খুঁজছে। তাদের এরূপ শুভ দৃষ্টি চলে আরো মিনিট কয়েক। দিনের বেলায় চুনতি বনের সৌন্দর্য অনবদ্য। সূর্যের কিরণ যখন বনভূমির মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে, গাছপালার সবুজ পাতা রোদে ঝিকমিক করে। চারদিকে নীরবতা, শুধু পাখিদের কুজন আর কখনো কখনো হালকা বাতাসের মৃদু শব্দ শোনা যায়। বনজ বৃক্ষ ও লতা একত্রে সমৃদ্ধ এই বন এলাকা যেন এক জীবন্ত চিত্রকলা। চুনতি বনের রাস্তার পাশে বনটিকে ঘিরে চমৎকার সব পাহাড়ি এলাকা আছে, যেখানে উঁচু নিচু ঢালে সবুজের সমারোহ। চুনতি বনের এই শান্ত, স্নিগ্ধ প্রকৃতি এক মুহূর্তেই মনকে প্রশান্তি দেয়, যা শুধু দিনের আলোতেই ঠিক মতো উপভোগ করা যায়। এখানে প্রচুর প্রজাতির গাছ রয়েছে। সেগুন, গর্জন ও বেলজামের মতো বড় বড় বৃক্ষের সারি রয়েছে। তারই একটির মাঝে অবস্থান এখন মিম ও অজগর সাপের। তাদের শুভ দৃষ্টি অসম্পূর্ণ রেখে দেয় তেহবিন। ধারালো ছুরির তীব্র মাথায় আঘাতের ফলে সাপটির সেখানেই মৃত্যুবরণ করে ঝুলে থাকে। মিম তড়িঘড়ি করে নেমে তেহবিনের নিকটে দৌড়ে এলো। ভীতিকর চোখে মৃত্যু সাপটির পানে বারবার তাকাতে লাগল। তেহবিন সময় ব্যয় না করে কাঠিন্য স্বরে জিজ্ঞেস করল, একা কেন বের হলে জঙ্গলে? মিম ধাতস্থ হয়ে জানায়, পায়ে ব্যথা পাচ্ছিলাম, এজন্য ট্যান্টে ফিরে যাচ্ছি। বাকিরা জঙ্গলেই রয়েছে। তেহবিন কিছু বলল না, সোজা হাঁটতে লাগল। মিম তার পিছু পিছু হেঁটে এগোচ্ছে। তেহবিনের সঙ্গে পা মিলিয়ে হেঁটে এগোতে পারছে না, বারবার পিছু পড়ে যাচ্ছে। জোরে হাঁটার ফলে পায়ে ব্যথা অনুভব হয়। এজন্য মিম নিচু স্বরে শুধালো, ধীরে ধীরে হাঁটলে ভালো হয়, আমার অসুবিধা হচ্ছে। তেহবিন এক পলক তাকে দেখে ফের হাঁটায় মনোযোগ দিল। তবে এবার ধীরে পায়ে হাঁটছিল। মিম কিছুটা শান্তভাবে হেঁটে এগোয়। তার মনে একটি প্রশ্ন ছিল, যেটা দমিয়ে রাখতে পারে না। বলেই ফেলে তেহবিনকে, আপনি জঙ্গলে কি করছিলেন? কাজ ছিল। কি কাজ? পাল্টা প্রশ্নে তেহবিন উত্তর দিল, নিখোঁজ হওয়া ড্রোন খুঁজছি। পেয়েছেন? না, পাবেন না, হাস্যকর মুখশ্রীতে জানায় মিম। তেহবিন কিছুটা ক্ষোভিত চোখে তাকাতেই মৃদু হাসিটুকু মিলিয়ে যায়। অনেকটা পথ পাড়ি দিয়ে নিজেদের গন্তব্যে পৌঁছায় তারা। সঠিক খবর ছিল, জুনিয়র আর্মি মেসেজে বলেছিল তেহবিনকে মিম একা ফিরছে ট্যান্টে। বাকিরা আগে বাড়ছে। তেহবিন জঙ্গলেই ছিল তখন। এজন্য সে মিমকে সহজেই পেয়ে যায়। পুরো জঙ্গল তার চেনা জানা। এজন্য অসুবিধা হয় না মিমকে খুঁজে বের করতে তার। তেহবিন ট্যান্টে ফিরতেই ওসমান ভেতরে এলো একটি ফাইল হাতে। জানালো, ইনফরমেশন কালেক্ট করেছি ক্যাপ্টেন। তেহবিন উৎসাহিত চোখে তাকিয়ে দৃঢ় গলায় বলল, বলো। মিমের দাদা ছিল মেজর জুনায়েদ তালুকদার। রিটায়ার্ড হবার ৩ বছর পর তার মৃত্যু হয়েছে। জানা গেছে তার মৃত্যু গাড়ি বিস্ফোরণের মাধ্যমে হয়েছে। এটি একটি দুর্ঘটনার পরিকল্পিত দুর্ঘটনা নয়তো? সন্দিহান নজরে বিড়বিড় করল তেহবিন। ফাইল রেখে যাও। ওসমান প্রস্থান করল। সে গভীর ভাবনায় ডুব দেবার পূর্বেই ফোনটি ভাইব্রেশন হলো। স্ক্রিনে মায়ের নামটি দেখে চটজলদি রিসিভ করল। আমার ফোন ধরার প্রয়োজন বোধটুকু করো না, হয়। ক্ষেপে বললেন শানু বেগম। তার কথায় পাত্তা না দিয়ে তেহবিন পাল্টা প্রশ্ন ছুড়ে, আব্বুর মৃত্যু গাড়ি বিস্ফোরণের মাধ্যমে হয়েছিল আম্মু? ছেলের মুখে হঠাৎ এ প্রশ্ন শুনে তিনি কিছুটা চমকাল। সেকেন্ড কয়েক চুপ থাকল। ফোন না ধরার ফলে যেই অভিমানটুকু জমেছিল তা নিমিষেই উধাও হয়ে গেল তেহবিনের প্রশ্নে। তিনি নির্বোধ সুরে জানালো,
এই প্রশ্ন কেন? উত্তর দাও। হ্যাঁ, বিস্ফোরণের ফলে মৃত্যু হয়েছে। তেহবিন সহজেই মিলিয়ে ফেলল দুয়ে দুয়ে চার। দ্রুতগামী কণ্ঠে শুধালো, নিজের যত্ন নিও, টেনশনের প্রয়োজন নেই, আল্লাহ হাফেজ। এতটুকু বলার শেষে ফোন রেখে দিল তেহবিন। তিনি আর কিছু বলার সুযোগ পেল না। কল দিতেও চায় না। জানা আছে এখন তেহবিন কল ধরবে না। তবে সে এত বছর পর বাবার মৃত্যুর বিষয়টি জানতে চেয়েছে, এটা ভেবে মস্তিষ্কে চিন্তা ভর করল। ব্যাপারটা তাকেও খুব ভাবাচ্ছে। মিম অনেকক্ষণ যাবৎ শুয়ে বসে সময় অতিবাহিত করে। পায়ের ব্যথা নিয়ন্ত্রণে এসেছে দেখে বাহিরে বের হলো। তেহবিনকে চিলেকোঠার সামনে বসে এক্সারসাইজ করতে দেখতে পেল। এই সময়ে এক্সারসাইজ করতে দেখে গর্দভ উপাধি না দিয়ে পারল না। এমনিতেও পায়ের ব্যথার ফলে প্রচণ্ড বিরক্ত সে তেহবিনের উপর। তবে আজ তাকে সাপের সুদৃষ্টির মুখোমুখি থেকে বাঁচিয়েছে দেখে সে কৃতজ্ঞ। হঠাৎ মনে উঠে তেহবিনকে ধন্যবাদ দিতে ভুলে গেছে। তবে সে মুখ ভেঙচি কেটে অন্যদিক ফিরে ভাবে জানাবেই না তাকে ধন্যবাদ, যতই সে ধন্যবাদের যোগ্য হোক না কেন। এখন সে আলীর সাথে কথা বলতে যাবে বলে সামনের দিকে এগোয়। এতগুলো পুরুষদের মাঝে যেতে তার মোটেও অস্বস্তি অনুভব হয় না। কারণ সেখানের সবাই খুবই ভদ্র স্বভাবের। সহজে কেউ কারো দিকে তাকায় না প্রয়োজন ছাড়া। মেয়েদের দিকে তো ভুলেও না। যথেষ্ট রেসপেক্ট করে তারা নারীদের। এমন আর্মি ক্যাম্প এই প্রথম মিম সচক্ষে দেখল। নিশ্চয় এটা তেহবিনের জন্য। গুরু যেমন হবে, শিষ্য তেমনই হবে, এটাই স্বাভাবিক। মিম আলীর নিকটে এলো। আলী তখন ইট ধৌত করার কাজ করছিল। মৃদু হেসে মিম অতি বিনয়ী স্বরে বলল, শুনছেন? আলী এক ঝলক তাকিয়ে ফের মনোযোগ দিল তার কাজে। সেভাবেই বলল, জি বলেন, শুনছি। মিম আলীর উপর ইমপ্রেস হলো এত গুডনেস আচরণ দেখে। বলল, আমি জানতে চাই এখানে মেয়ে আর্মিরা থাকে না কেন? তাহলে তো আপনাদের সুবিধা হতো, রান্নার কাজ করতে হতো না। আলী কর্মরত অবস্থায় থেকে উত্তর জানালো, ছেলে ও মেয়ে আর্মিরা সাধারণত প্রশিক্ষণ এবং অপারেশনাল ডিউটির সময় একত্রে কাজ করে, তবে তাদের আবাসন ব্যবস্থা আলাদা হয়। প্রশিক্ষণ বা নির্দিষ্ট মিশনের সময় তারা একসঙ্গে দায়িত্ব পালন করতে পারেন, বিশেষ করে যেখানে যৌথভাবে কাজ করা প্রয়োজন। তবে সেনাবাহিনীর বিভিন্ন পদে এবং দায়িত্বে তাদের নিয়োগ দেওয়া হলেও বিশ্রাম বা ব্যক্তিগত সময়ের জন্য আলাদা থাকার ব্যবস্থা রাখা হয়। বিভিন্ন দেশে এবং সেনাবাহিনীর ভেদে এই নিয়ম কিছুটা ভিন্ন হতে পারে, তবে সাধারণত সেনাবাহিনীতে এই ধরনের ব্যবস্থা বিদ্যমান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। না। তবে আরেকটা প্রশ্ন আছে। বলেন। তাদের মধ্যে কি প্রেম ভালোবাসা হয় বা হওয়া সম্ভব? সেনাবাহিনীতে কাজ করতে গিয়ে ছেলে ও মেয়ে আর্মিদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক হওয়া অস্বাভাবিক নয়। একসঙ্গে কাজ করার ফলে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠার সুযোগ থাকে। তবে সেনাবাহিনীর শৃঙ্খলা বজায় রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই অফিসিয়াল সম্পর্কের বাইরে কোনো ধরনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সেনাবাহিনী কিছু নিয়মকানুন ও নীতিমালা মেনে চলে। অনেক দেশে সেনাবাহিনীতে সহকর্মীদের মধ্যে প্রেম বা বিয়ের ব্যাপারে কোনো নির্দিষ্ট নিয়ম বা সীমাবদ্ধতা থাকে না, তবে অফিসে পেশাদারিত্ব বজায় রাখা বাধ্যতামূলক। সম্পর্ক থাকলেও তাদের কাজে যেন কোনো ধরনের প্রভাব না পড়ে বা কোনো পক্ষপাতমূলক আচরণ না হয়, সেটি গুরুত্ব দিয়ে দেখা হয়। তার মানে প্রেম ভালোবাসা হয়। হতে পারে। মানে একসঙ্গে সেনাবাহিনীতে কাজের ফলে প্রেম হওয়া, কি সুন্দর অভিজ্ঞতা। একসঙ্গে দুটো, দেশপ্রেম ও মানুষ প্রেম। হাউ রোমান্টিক, বলেই লজ্জামিশ্রিত হাসি দিল মিম। আলী কিছুটা বিরক্ত হলেও কিছু বলে না। চুপচাপ মিমের অনুভূতিগুলো নীরবে বিরক্ত হয়ে অনুভব করে না তাকিয়ে। তেহবিন দূর থেকে তাদের কথোপকথন সব শুনেছে। সেও খুব বিরক্ত। একটু স্বাভাবিক হয়ে মিম ফের প্রশ্ন করে, আচ্ছা, প্রেম ভালোবাসা হয়, বিয়েও কি হয়? বিয়ে হলে বিয়ের পরের জীবন কিভাবে সামলায়? আলী এবার পুরোপুরি বিরক্ত হয়ে কাজ ফেলে দীর্ঘশ্বাস ফেলে মিমের পানে তাকায়।
মেকি রাগ নিয়ে বলে, অবিবাহিত পুরুষকে এ বিষয়ে প্রশ্ন করা কতটা যুক্তিযুক্ত? তোমার এই প্রশ্ন নিয়ে ক্যাপ্টেনের কাছে যেতে পারো তুমি। উনি উত্তর দিবেন জানা থাকলে। জানা থাকলে মানে? উনি কি বিবাহিত? দেখে তো মনে হচ্ছে না। কয়টা বাচ্চা তার? কথাগুলো উৎকণ্ঠিত গলায় ধীরে বললেও দেহহীন সব শুনে ফেলে। এক্সারসাইজের সরঞ্জাম ফেলে ক্ষুব্ধ গলায় বলল, কাম, আমি দিচ্ছি উত্তর। দেহহীনকে রেগে যেতে দেখে মিমি ভীতু দৃষ্টিতে তাকিয়ে দ্রুত চম্পট দিল। আলী ওসমান মুচকি হাসল মিমের পালানো দেখে। আসরের সময় সবাই ফিরে আসে। মিম ততক্ষণ একাই ট্যান্টে ছিল। ডালিয়া মিমকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। ক্লান্ত শরীরে সবাই বিশ্রাম নিচ্ছিল। মিম সবার জন্য স্যুপ নুডলস বানিয়ে দেয়। আপাতত এই রান্না ছিল সহজ। কেননা মিমের পক্ষে একা রান্নার কাজ করা সম্ভব ছিল না। আপত্তি ছিল না কারো। 9টা নাগাদ খেয়ে সেরে আড্ডায় বসে। কালকের দিনটুকু রয়েছে এখানে। পরদিনই ফিরবে যে যার নিরে। এটা ভেবে সকলের মন কষ্ট অনুভব করে। মিম এক বাটি স্যুপ নুডলস নিয়ে তেহবিনের চিলেকোঠার সামনে উপস্থিত হল। আজকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ স্বরূপ এটি দিতে চায়, এখন তার মতো পাল্টেছে। 2বার দরজায় করাঘাত করতেই তেহবিন নিজে এসে দরজা খুলে দেয়। তখন সব জুনিয়র আর্মিদের সেখানে উপস্থিত দেখে কিঞ্চিত লজ্জাবোধ অনুভব হয়। তেহবিনের মুখশ্রীতে স্পষ্ট বিরক্ত ভাব, যা মিমের চোখ এড়ায়নি। মুখ খুলে কিছু বলার পূর্বেই তেহবিন কর্কশ গলায় শুধালো, ইম্পর্ট্যান্ট মিটিংয়ের সময় বিরক্ত করা অপরাধ, এটা নিশ্চয় তুমি বুঝবে। প্রতিনিয়ত তোমার জ্বালাতনে আমি জাস্ট ইরিটেট হচ্ছি। প্লিজ লিভ। অপমানসূচক কথনে মিমের দৃষ্টি নিচু হয়ে এলো। লজ্জাবোধ যেন চারদিক থেকে আরো ঘিরে ধরেছে। এতগুলো অফিসারদের সামনে এরূপ কথন তার মনে আঘাত এনেছে। মিম দ্রুত রাগে অপমানে সেখান থেকে প্রস্থান করতে করতে বাড়িটি ছুঁড়ে ফেলে আসে সেখানেই। ট্যান্টে ফিরে ক্ষোভে ফুঁসতে থাকে। তার একটি দুর্বলতা আছে। প্রচণ্ড রাগে চোখ থেকে আপনা আপনি পানি ঝরে। যে কেউ দেখলে ভাবে সে কান্না করছে। তবে সে কান্না করে, কেবল পানি উপচে উপচে বের হয়। ডালিয়া মিমের অধিক রাগী মুখশ্রী দেখে ভেতরে এলো। এমন অস্বাভাবিক দেখে উৎকণ্ঠে জানতে চাইলে পরপরই চুপ হয়ে গেল। বিক্ষিপ্ত রাগের সময় মিম কারো সাথে কথা বলে না। রাগ কমলে নিজ থেকে খুলে বলবে ভেবে আশা রাখে। এরপর বালিশে মিমের মাথা রেখে মাথার চুলে হাত বুলিয়ে দিতে লাগল, যাতে ঘুমাতে পারে সে। হয় তাই। 10 মিনিট বাদে ঘুমিয়ে কাদা হয়ে যায় মিম। শান্ত স্বাভাবিক মুখশ্রী দেখে কে বলবে এনি এতক্ষণ রাগে সাপের মতো ফুঁসছিল। ডালিয়াও তার পাশে ঘুমায়। মিটিং শেষে ওসমান ও আলী তেহবিনের সঙ্গে বাহিরে বের হয়ে হাঁটছিল কথা বলতে বলতে। হঠাৎ ওসমানের পায়ের কাছে বাটির মতো কিছু একটায় হুঁচট লাগে। সে ফোনের ফ্ল্যাশলাইট অন করে দেখতে পায় বাটি ফেটে নুডলস পরে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। বালিতে মিশে একাকার অবস্থা। আলী চটজলদি বলল, এই বাটি মিমের হাতে দেখেছিলাম। রাগে ফেলে দিয়েছে মেয়েটা। ওসমান মৃদু হেসে বলল, দেখো চেক করে কিছু মিশিয়ে এনেছিল আজও। হতেও পারে কিছু ছিল না। কারণ আজ আপনি ওকে সাপের হাত থেকে রক্ষে করেছেন। আলী দৃঢ় গলায় বলল। তেহবিনের মনে কিঞ্চিত রাগ কাটে। ভাবনায় ডুব দেবার পূর্বেই ওসমান অনুশোচনীয় কণ্ঠে শুধালো, লজ্জা পেয়েছে মেয়েটা সবার সামনে বকেছেন। তেহবিন চৈতন্য ফিরিয়ে উপহাস স্বরূপ স্বরে জানায়, কালই দেখবে পুনরায় উপস্থিত হয়েছে। না, মেয়েটার মধ্যে আত্মসম্মান বোধ রয়েছে, যেটা স্পষ্ট বোঝায় ওর আচরণে। আলী ও ওসমান মিমের পক্ষে কথা বলছে দেখে তেহবিন বিরক্ত বোধ নিয়ে জায়গা ছাড়ল। অন্য মেয়ে মানুষের সংস্পর্শে যাবার ছেলে আমি নই, এটা নিশ্চয় ধারণা আছে তোদের। তবে কেন মেয়েটিকে খুঁজে পাচ্ছিস না? নাসিরের কারাকারি কথা শুনে জুবায়ের মৃদু আওয়াজে বলল, এই মুহূর্তে আপনার বড় সাহেবকে নিয়ে ভাবা উচিত। তার প্রেসার বেড়েছে কালকের ঘটনার ফলে। নাসির খেকিয়ে বলল, আমায় শিখাচ্ছিস তুই? মার চেয়ে মাসির দরদ প্রকাশ করবি না। ইমিডিয়েটলি মেয়েটাকে খুঁজে বের কর।
নয়তো লাশ খুঁজবে তোদের পরিবার। ধামকি স্বরূপ বার্তায় ভয়ে সবাই বেরিয়ে গেল। বিয়ারের ক্যানে চুমুক বসিয়ে দুটি প্রলেপ মাথায় ঘুরছে। একটি বিস্ফোরণের, অপরটি অচেনা মেয়েটির। দুটোই তার অতি জরুরি। ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে ওসি মতিনের কল এলো। নাসির ধরতেই অপর প্রান্ত থেকে জানায়, ফরেন্সিক রিপোর্ট জানা গেছে ড্রোনের সাহায্যে বোম অ্যাডজাস্ট করে বিস্ফোরণ করান হয়েছে। ড্রোনের এক সামান্য অংশ অক্ষত ছিল। এই কাজটি দক্ষ অফিসার ব্যতীত অন্য কারো পক্ষে অসম্ভব। কে? তেহবিনকে সন্দেহ করা যায়, কারণ সে ব্যতীত জুনিয়র আর্মিদের এত বুদ্ধির জোর নেই। সে সব কাজেই পারদর্শী। খোঁজ নেও। তেহবিন হলে শেষ করে দেও দ্রুত। নিচ্ছি। আপনি শুধু আমাদের খোঁজ খবর নিবেন। পৈশাচিক হাসি দিয়ে জানায়, নাসির ফোন রেখে ওসির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করল। সকাল সকাল একত্রে নাস্তা করার সময় মিম ট্যান্টে বসেই একা নাস্তা করেছিল। সবাই বাহিরে বের হতে বললেও সে ভেতরেই বসে খেয়েছে। অপমানিত হবার পর তেহবিনের মুখ দর্শনে ঘোর আপত্তি তার। বের হবে তখনই যখন সে চিলেকোঠায় অবস্থান করবে। নীলডাউনের ফলে পায়ে ব্যথায় দুদিন ক্যাম্পিং সে যেতে পারেনি। তবুও সে তা ভুলে গেছে। মানুষকে ছাড় দেয়া উচিত, কিন্তু ছেড়ে দেওয়া যায় না কোনো কোনো ক্ষেত্রে। মনে মনে কথাগুলো ভেবে ক্ষোভে খাচ্ছিল সে। খাবার শেষ হতেই ডালিয়ে এসে পাশে বসে বলে, ভেতরে গেছে সে, এখন বের হতে পারিস। মিম বিড়বিড় করে খবিশ উচ্চারণ করে বের হলো। ঈশা মিমকে দেখে পিঞ্চ মেরে বলল, আমি তো ভেবেছি তুমি হঠাৎ পর্দা নিয়েছ। মিমও কম কি সেও এক ধাপ এগিয়ে ঈশার চেয়ে পা দিয়ে দাগ কেটে লাইট বানিয়ে কাঠ কাঠ কণ্ঠে জানালো, সাপের লেজে পা রাখা মানেই ছোবল নিশ্চিত। তুমি নিশ্চয় সেটি চাও না। যা, তাহলে মেনে নিলে তুই সাপ। হ্যাঁ, যেভাবে মেনে নিয়েছি তুমি বেজি। চুপ করো, চুপ করো মাই ফুট। মাথা ঝামটা দিয়ে বলল মিন। ঈশা ফের কিছু বলতে গিয়েও থেমে গেল। তাদের ঝগড়া সকলে বেশ সুন্দরভাবে এনজয় করছিল। ক্যাম্পাসে থাকাকালীন এমনও হয়েছে, ক্লাসমেটরা যেন টিকিট কেটে যুক্তিপূর্ণ ঝগড়া দেখত। বরাবরই মিম জিতত সর্বক্ষণ। কখনো কখনো ঈশাও জিতত, তবে খুব একটা না। ঈশার আগে গাল ফুলিয়ে থাকে। আজ যাবে না ক্যাম্পিংয়ে, সবাই রং খেলবে। সর্বপ্রথম রবি এটি আরম্ভ করে। লিডারের উৎসাহ পেয়ে সকলে মেতে উঠে খেলায়। যে যতটুকু সম্ভব বিভিন্ন রং দিয়ে ভাসিয়ে দিচ্ছে এক একজনকে। সকলের মুখশ্রী ভূতে পরিণত হয়েছে ইতিমধ্যে। তারপর আরম্ভ করে বিভিন্ন খেলার তরজোর। অন্য প্রান্তে 5 জন খেলায় অংশগ্রহণ না করে রান্নার কাজ চালাচ্ছে। হাসি ঠাট্টায় খেলা শেষ হয় জোহরের আজানের ধ্বনি শুনে। ইতিমধ্যে সেখানে ওসি মতিন উপস্থিত হয়েছে আর্মি ক্যাম্পে। চারদিক ভালোভাবে পরিদর্শন করে চিলেকোঠায় প্রবেশ করল। তেহবিন তখন তার রাইফেল মুছছিল। ওসি মতিন হাস্যমুখে বলল, গুড আফটারনুন ক্যাপ্টেন তেহবিন আনসারি। ক্যাপ্টেনই যথেষ্ট। পুরোটা শুনতে বিরক্ত অনুভব হয়। তেমনটি বলিনি। হুমুম। তা মিশন কেমন চলছে? কতদূর এগোলো? কোনো কাজ ছিল? প্রশ্ন এড়িয়ে গম্ভীর গলায় পাল্টা প্রশ্ন শুনে হালকা অপমানিত হন তিনি। মুচকি হেসে বিষয়টি সামলে বলল, না, এমনি এসেছি। শুনলাম বাচ্চারা ক্যাম্পিংয়ে এসেছে, এজন্য দেখতে এলাম। তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎও করার ছিল, এই আর কি। দেখা শেষ? এখনো হয়নি। যেতে পারেন। ওসি মতিন মৃদু হাসি প্রদান করে ক্ষোভে বেরিয়ে এলো। তার রাগ তেহবিনের সামনে প্রকাশ করল না। ট্যান্টের সামনে এসে রবির সাথে কিছুক্ষণ কুশল বিনিময় সেরে তিনি চলে গেলেন। মিম যেন কিছুটা হাঁপ ছেড়ে বাঁচলেন। চেহারায় রঙের কারণে তাকে চিনতে পারেনি, প্রায় সে তার বাবার নিকটে যাওয়া আশা করত। তাকে চিনতে পারলে বাবাকে কল দিয়ে উল্টোপাল্টা বুঝিয়ে বলতো এটা নিশ্চিত। এখানে আসার পর একবারের জন্যও কথা বলেনি বাবার সাথে। বাড়িতে তার জন্য কি অপেক্ষা করছে অজানা সেসব। দীর্ঘশ্বাস ছাড়ল মিম। পরদিন সকাল সকাল সবার থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরছে সবাই। চট্টগ্রাম শহর থেকে চুনতি প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত।
দুপুরের আগেই তার পৌঁছে যায় যেটা যার বাড়িতে। মিম যতক্ষণে বাড়িতে ফিরে ততক্ষণে জিয়া তালুকদার বাহিরে ছিল। মেয়ের ফিরে আসার খবরটি পেয়ে দ্রুতই বাড়ি ফিরলেন তিনি। ড্রয়িং রুমে অবস্থান করে হাঁকিয়ে মেয়েকে ডাকলেন। মিম রুম থেকে বেরিয়ে এলো বিরক্ত নিয়ে। নিচে নেমে এসে ঈষৎ ভয় মাথা নত করে রাখে। তিনি গর্জে উঠলেন, বিনানুমতিতে ক্যাম্পিংয়ে গিয়েছে। ফিরে এসে জানানোর প্রয়োজন বোধটুকু করলে না। প্রত্যুত্তরে চুপ ছিল মিম। এমন শূন্য বাক্যে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি ফের চেঁচিয়ে বললেন, নিজের মন মতলবি এ বাড়িতে চলবে না। বিয়ে ঠিক করেছি তোমার। কাল তোমাকে দেখতে আসবে। মিম হ্যাঁ না উত্তর না দিয়ে বড় বড় পা ফেলে উপরে উঠে গেল। এ বিষয়ে কিছুই বলার নেই তার। বিয়ের ব্যাপার পুরোটাই তার বাবার উপর ছেড়ে দিয়েছে। তিনি মেয়ের উত্তর না পেয়ে রেগে গেলেন। তবে তোয়াক্কা করে না। এই বিষয়ে তার আপত্তি নেই এটা সে জানে। নিজেকে স্বাভাবিক করে সোফায় বসলেন। মেয়েটাকে সে ভীষণ ভালোবাসে, স্নেহ করে। তবে মিম সেটা বুঝে না, বুঝতে চায় না। কষ্টে বুক ধকধকিয়ে উঠে যেন। বড় প্রশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করেন। ক্যাপ্টেন ওসি কেন এসেছিল? ওসমানের প্রশ্নে তেহবিন চুপ থাকে। আলী উত্তর দেয়, খোঁজখবর নিতে। তিনি নিশ্চয় কিছু একটা আন্দাজ করেই এসেছেন। হতে পারে। আজ কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে পরিবেশটা। বাচ্চারা চলে গেছে। এজন্য হয়তো। আলী কোমল গলায় বলল, হ্যাঁ, বাচ্চারা খুব ভালো ছিল। বিশেষ করে ডিমাইমিন মিম মেয়েটা। ওরে তো ভোলাই যাবে না। হেসে হেসে বলল, কেন? তেহবিন এক্সারসাইজ ছেড়ে প্রশ্ন করল আলীকে। আলী আমতা আমতা করে বলল, মেয়েটা খুব চালাক চতুর প্রকৃতির ছিল। আর ভীষণ দুষ্ট। তো এর আগে এমন মেয়ে দেখনি? শান্ত গলায় আলীর দিকে তাকিয়ে জানতে চাইল তেহবিন। খুব একটা না। তেহবিন কিছু বলল না। হঠাৎ তেহবিনের ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজ এলো। মোবাইলটি হাতে নিয়ে মায়ের মেসেজ দেখতে পেল। এবারও করভাবে ইগনোর করল সে। আবারও মোবাইলে মেসেজের আওয়াজ আসলে তেহবিন বিরক্ত হয়ে মেসেজ চেক করতে নিলে হঠাৎ একটা মেসেজের ছবিতে তার দৃষ্টি ওইখানেই বর্ষাবিদ্ধ হয়। ছবিটাতে কিছুক্ষণ দৃষ্টি স্থাপন করে অবিলম্বে তার ঠোঁটের কিনারায় বাঁকা হাসির রেখা ফুটে ওঠে। পরমুহূর্তে তার মায়ের কল আসলে রিসিভ করে শান্ত স্বরে বলে, কি বলবে 2 মিনিটে বলে শেষ করো। তেহবিনের মা শানু বেগম দীর্ঘশ্বাস ফেলে নরম কণ্ঠে বলে উঠে, আমার সাথে কথা বলার সময়ও এখন নেই তোমার। আচ্ছা শোনো, কাল আমি তোর জন্য আমার পছন্দকৃত মেয়েকে দেখতে যাব। হোয়াটসঅ্যাপে এতক্ষণে নিশ্চয় মেয়েটির ছবি দেখে নিয়েছিস। এখন তোর কেমন লেগেছে সেটা বল বাবা আমাকে। তেহবিন মায়ের নরম কণ্ঠের কারণ বের করতে কয়েক সেকেন্ড সময় নিয়ে বুঝল মেয়েটিকে তার মায়ের পছন্দ হয়েছে বেশ। শানু বেগম আরও কিছু বলতে নিলেই তেহবিন দ্রুত বলে উঠে, আম্মু রাখছি এখন, পরে কথা বলবো, আল্লাহ হাফেজ। কথাটা বলার পরই তেহবিন তার মাকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয়। এবং সামনে আগমনী মানুষটির দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে। পুনরায় কোন কাজে এসেছেন ওসি মতিন? ভোরের হালকা শীতল আবহাওয়ায় বাড়ির ছাদে উঠে সূর্যোদয় হওয়ার দৃশ্যটুকু উপভোগ করছে মিম। পরনে আকাশি জামার, সাদা আর আকাশি রঙের সংমিশ্রণের ওড়নাটা অস্থির মৃদু হাওয়ায় উড়ছে। কোমর পর্যন্ত খোলা চুলগুলো এদিক ওদিক দল খাচ্ছে। ফজরের আজানে ঘুম ভেঙে যাওয়ার পর নামাজ শেষে ছাদে উঠে উপস্থিত হয় মিম। মনে মনে সে ভাবতে লাগলো তার জীবনসঙ্গী কিরূপ হবে। আজকে তাকে ছেলেপক্ষ দেখতে আসবে এটাও জানিয়েছে রাতে তার বাবা। পরমুহূর্তে নিজ নিজে বলে উঠে, যা হবে আল্লাহ দেখে নিবে, এখন আগে পেটে খাবার চালান দেওয়ার জন্য রান্নাঘরে যেতে হবে। মিম রান্না শেষ করে কিছুক্ষণ রেস্ট নিতে যায় তার রুমে। বাসায় তার বাবা হেল্পিং হ্যান্ড রেখেছে অবশ্যই। তবে মিম বাকি কাজটুকু হেল্পিং হ্যান্ড তথা রেহেনা বেগমের সাহায্য নিয়ে রান্নাবান্নার কাজটা বাড়িতে থাকলে সে করে নেয়। ডাইনিং টেবিলে জিয়া তালুকদার মিমের উদ্দেশ্য বলে উঠে, সন্ধ্যায় সময় রেডি হয়ে থাকবে, কোনো হট্টগোল হোক আমি চাই না।
মিম খাওয়া বন্ধ করে পর সেকেন্ড আবারও খাওয়ায় মনোযোগী হয়। তার কাছে যেন এই মুহূর্তে খাওয়া ছাড়া কিছুই ইম্পর্টেন্ট না। জিয়া তালুকদার এইবার দীর্ঘশ্বাস ফেলে বলে, দেখ মামুনি, বিয়ে সবারই করতে হয়। আর আমার উপর যে তোর বিশ্বাস আছে আমি এটাও জানি। তোর মায়ের ওয়াদা পালন করতেই আমি যথেষ্ট চেষ্টা করেছি। ছেলেটি যথেষ্ট ভালো এবং ভদ্র পরিবার থেকে বিলং করে। এইবার মুখ খুলল মিম। এই বিষয়ে আমার মতামত না নিলেও হবে। আমার কোনো আপত্তি নেই। এর মাঝে রেহেনা বেগম মুচকি মুচকি হেসে বলে, শোন মিম, ছেলে লাখে এক কান, ওইরকম ছেলেকে হাত ফসকে দিলে ভালো হবে না। তোর উচিত এখন হেসে খেলে বিয়ের পিঁড়িতে বসা, বুঝলি? বাকি কিছু বলতে নিলে জিয়া তালুকদারের চোখ রাঙ্গানিতে রেহেনা বেগম চুপ করে থাকে। মিম রেহেনা বেগমের কথায় মনে মনে হাসে। জ্ঞান হবার পর থেকেই এই নারী তার অনেক যত্ন নিয়েছে। বলা চলে মিম রেহেনা বেগমের সাথেই বেশি সময় কাটিয়েছে তার জীবনে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার সময় নেমেছে। রোজ গোল্ড রঙের শাড়ি পরে মাথায় ঘোমটা টেনে আয়নায় নিজেকে আরেকবার দেখে নিয়ে গোলাপি রঙের টিপটা কপালে ঠিক করে নিচ্ছে মিম। সে সময় মিমের রুমে প্রবেশ করে মিমের বাবা জিয়া তালুকদার। গম্ভীর মুখে ব্যক্ত করল, তারা এসেছেন, চলো। মিম সায় জানিয়ে তার বাবার পিছন ছুটল। হাতে ট্রে নিয়ে কয়জন এসেছে জেনে 4টা চায়ের কাপ সহ ট্রে নিয়ে সামনের রুমের দিকে এগোতে লাগলো সে। বাকি নাস্তা আগেই টেবিলে রেখে ছিল রেহেনা বেগম। সালাম জানিয়ে তাদের সামনে বরাবর সোফাতে বসে থাকে মিম। মাশাল্লাহ, তালুকদার ভাই, মিম মামুনিকে তো আমার শুরু থেকেই পছন্দ ছিল। এখন শুধু নিজের মেয়ে করে নেওয়ার সময় এসেছে। জিয়া তালুকদার হালকা হেসে বলল, আপনার আর আপনার বান্ধবীর ইচ্ছে ছিল সেই অনেক আগে থেকে একে অপরকে বেআইন বানাবেন। এখন তা বাস্তবে পূর্ণ হতে যাচ্ছে ইচ্ছেটুকু। মিমের হবু শাশুড়ি দীর্ঘশ্বাস ফেলে বলে, মন খারাপ করবেন না ভাইয়া। এইটা ভেবে মন খুলে শান্তিটুকু উপভোগ করুন যে আপনার স্ত্রীর ইচ্ছেটা পূরণ হতে চলছে। জিয়া তালুকদার আলতো হাসে। মিম এতক্ষণ সব কথা শুনছিল। মায়ের কথা ভাবতেই বুক ফেটে কান্না আসবে এমন অনুভূতি। তবুও নিজেকে কন্ট্রোলে রাখে সে। মিমের হবু শাশুড়ি মিমের পাশে এসে বসে বলে, তোমার হাতটা দাও মামুনি, আমি আমার ছেলের সম্পদের চিহ্ন দিয়ে যাব। মিমের বুক ধড়ফড় করে উঠে। কাপা হাতে হাত বাড়িয়ে দিতেই তার শাশুড়ি তার অনামিকা আঙুলে কাঠগোলাপের সৌন্দর্য বিশিষ্ট এক স্বর্ণের রিং পরিয়ে দেয়। আজ থেকে আমি তোমার আম্মু, ঠিক আছে? মিম মাথা নাড়িয়ে উচ্চারণ করে, আমি আপনাকে মামুনি বলে ডাকব। মিমের শাশুড়ি মুচকি হেসে ঠিক আছে জানায়। সেদিন মিমের শাশুড়ির সাথে তার খালা শাশুড়ি এবং একটা পিচ্চি ছেলেও এসেছিল। পিচ্চি ছেলেটি আনুমানিক ক্লাস 4 বা 5-এ পড়ে হয়তো, এমনটাই ভেবে নিয়েছে মিম। মিমের পাশে পিচ্চি ছেলেটি বসে মিমকে বড় বড় চোখ করে দেখতে লাগলো। মিম ভ্রু কুঁচকে ঠোঁট টিপে হেসে বলে, কি দেখছো এইভাবে তুমি? তুমি না অনেক বিউটিফুল। পরে চট করে বলে উঠে, তোমাকে তো আমার পরিচয় পর্ব দিইনি। বিউটিফুল ভাইয়া কা ব্রাইড আমি হলাম ভাইয়ার খালাতো ভাই দিহান। দিহানের মুখে এমন কথা শুনে বাকি সবাই মিটমিটিয়ে হাসতে লাগলো। সবার হাসি দেখে মিম মেকি হেসে দিহানকে ফিসফিসিয়ে বলল, তুমি তো খুব বাজি, ঠিক আমার মতো। দিহা হাসে, ভাবার অঙ্গভঙ্গি করে বলে, ভাবছি ভাইয়া তোমাকে বিয়ে না করলে আমিই করে ফেলব। মিম খিলখিলে হেসে দেয় এতটুকু পিচ্ছির কথা শুনে। অতঃপর তার ধ্যান সরে তার হবু শাশুড়ির কথায়। ভাইয়া আজ তো শুক্রবার, আমি চাচ্ছি আগামী সপ্তাহে সোমবারেই বিয়েটা হয়ে যাক। ছেলের মতামতবিহীন। চিন্তা করবেন না, আমি আমার ছেলের অনুমতি নিয়েই এসেছি। তাকে মিমের ছবি দেখানো হয়েছে। সে রাজি বিয়েতে। আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে অল্প দিনে বিয়ের আয়োজন কিভাবে সম্পূর্ণ করব। কিছুটা চিন্তিত স্বরে জানালো জিয়া তালুকদার। চিন্তা কিসের ভাইও? ঘরোয়াভাবে বিয়েটা হবে, বিশেষ আয়োজনের দরকার নেই। বৌভাতের অনুষ্ঠান পরে না হয় অ্যানাউন্সমেন্ট করে ঘটা করে দিব। সেটা করা যায়। সায় দিলেন তিনি। সন্ধ্যাটা মিমের বিয়ের কথা চলতে চলতেই শেষ হয়।
প্রথম ক্যাম্পিংয়ের জন্য এসেছিলেন। দ্বিতীয়বারের উদ্দেশ্য কি? তেহভিনের ক্রা জবাবে ওসি মতিনের মৃদু হাসিটুকু মিলিয়ে গেল। দৃঢ় গলায় বলল, হঠাৎ ট্রাকে বমব্লাস্ট হওয়া এই বিষয়টি আপনার কাছে স্বাভাবিক মনে হয় কতটুকু? তেহভিন ঘাবড়ে যায় না। মুখশ্রীতে গাম্ভীর্যের ভাব ফুটিয়ে রেখে উত্তর দেয়, আপনার তদন্তের প্রয়োজন। আমাকে প্রশ্ন করা বৃথা। বৃথা হলে আসতামই না। আমার কেন যেন সন্দেহ হচ্ছে। ব্রুজোরা কুপচে বললেন তিনি। ইউনো, চোরের মনে সব সময় পুলিশের ভাবনা চিন্তা ঘুরপাক খায়। রাইট। বার পুলিশের মনেও সব সময় চোর চোর ভাবনাটা ঘুরপাক খায়। মূল টপিকে আসেন। আপনারা সেদিন গোপনে মিশনে ছিলেন। ট্রাক একটি ছেড়ে দিয়েছেন। কিন্তু পরবর্তী ট্রাকে কিভাবে বমব্লাস্ট হলো? আই ডোন্ট নো। ইউ নো, বাট আমাকে বলতে চাইছেন না। আপনি আসতে পারেন। মুখের উপর এরূপ অপমানসূচক ভাবে চলে যাওয়া বিষয়টি বলার কারণে মারাত্মকভাবে ইগোতে লাগে তার। ক্ষোভিত আদলে তেহভিনের পানে দৃষ্টি নিক্ষেপ রেখে সেকেন্ড কয়েকের মধ্যে প্রস্থান করল। সে বেরোতেই ওসমান আলী প্রবেশ করে। জুনিয়রদের মধ্যে এরা দুজন তেহভিনের খুবই পছন্দের, এবং তারা তার প্রতি বেশ লয়াল। ওসমান চিন্তিত আদলে কোমল গলায় বলে, ওসি সন্দেহ করছে আপনাকে। সাবধানে থাকা উচিত আপনার। তার উপর নজরদারি রাখার ব্যবস্থা করো। জি। এতটুকুই কাল কথা হয়েছিল তাদের। এসব বিষয়ে তেহভিনের চিন্তাভাবনা না থাকলেও হঠাৎ হঠাৎ অচিরেই আগমন ঘটে যেন। ভাবনাকে পাশে ফেলে তেহভিন জুনিয়রদের ট্রেনিংয়ের জন্য বের হয়। শানু বেগম চলে যাবার পর মিম বের হয় বাহিরে। তখন ঘড়িতে 7:35। জিয়া তালুকদার নিষেধাজ্ঞা আরোপ করলে মিম কিছুটা ক্ষেপে যায়। তোমার ফর্মালিটি আমি পূরণ করেছি। এখন তুমি আমার কথা রাখবে। আমার ক্লাসমেটরা অপেক্ষা করছে। যেতে হবে। এমন কোনো রুলস আমি তৈরি করিনি। কাট কাট কণ্ঠে জানালেন তিনি। মিম ভ্রুক্ষেপহীন চাহনিতে তাকিয়ে বের হলো। গাড়িতে চাপতেই ড্রাইভার তার নির্দেশে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন। জিয়া তালুকদার মনক্ষুণ্ণে দীর্ঘশ্বাস ফেললেন। স্ত্রীর মৃত্যুর পর মেয়েটা দিনে দিনে একরোখা হয়ে উঠেছেন। তার কাজের চাপে সময় না দেবার ফলে উন্নতির চেয়ে অবনতি হয়েছে। যে সময় তাকে খুব প্রয়োজন ছিল, তখন সে সময়ে পাশে ছিলেন না মেয়ের। মায়ের ভালোবাসা, স্নেহ থেকে বঞ্চিত হয়ে তার ভালোবাসা, স্নেহ মিলেনি। এজন্য মেয়েটার আজও এরূপ একরোখা স্বভাব রয়ে গেছে। পরিবর্তন হবার উপায়ন্তর দেখছেন না তিনি। পাহাড় সমান অভিমানের আদৌ বিনষ্ট হবে কিনা জানা নেই তার। বিয়ের দিন তারিখ ঠিকঠাক হবার সুবাদে বন্ধুবান্ধবীরা মিমের নিকট ট্রিট দাবি করে। এজন্যই মূলত তার বাহিরে যাওয়া। ভিলেজ পার্ক রেস্টুরেন্টে সকলে অপেক্ষা করছিল। মিম উপস্থিত হতেই সবাই শুভেচ্ছা জানায়। ঈশাও ছিল সেখানে। সবাইকে খাবার দাবারের বিষয়ে জিজ্ঞেস করে গল্প করতে বসে। ছেলের ছবি দেখা আমাদের মিম। ডালিয়ার প্রশ্ন শুনে সবাই সায় দিল। মিম বলল, আমি নিজেও তাকে এখনো দেখিনি। এটা হতেই পারে না। ঈশা অস্বীকার করে জানায়, সত্যি। তার দেয়া নিশানি হাতে পড়ে রেখেছিস। অথচ তাকেই দেখিসনি। সাফি ব্যঙ্গাত্মক ভাবে হেসে বলে, ভারী আফসোস। এখন পর্যন্ত তার নাম্বারটিও আমার ফোনে সেভ নেই। মিমো তার সঙ্গে আরও সম্মতি দিয়ে বলে। এ বিষয়ে আরও বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। খাবার দাবার শেষে চলে যাবার সময় ঈশা মিমকে আড়ালে নিয়ে আসে। মিম অবিশ্বাস চোখে তাকিয়েই রয় সেকেন্ড কয়েক। তার চাহনি ঈশা বুঝতে পেরেও উপেক্ষা করে মৃদু স্বরে বলে, একটা উপকার করো মিম। বেজি এসেছে সাপের কাছে। আশ্চর্য আদলে বলল, মজা করো না মিম। বলো, তেহভিনের নাম্বারটি ব্যবস্থা করে দিবে। কেন লাগবে? 1 মিনিট। তোমাকে কে বলল আমার কাছে ওসমান ভাইয়ার নাম্বার আছে? ডালিয়া বলেছে। মিনমিন স্বরে বলল ঈশা। মিম ডালিয়ার পানে তাকাতেই ইশারায় অপরাধ বোধ স্বীকার করে নিল। সেকেন্ড বাদেই চোখ জোড়া বন্ধ করল। কৌশল অবলম্বন করে ওসমানের নাম্বার সে ইচ্ছে করে নিয়েছিল।
পরবর্তীতে তেহবিনকে কোনোভাবে জব্দ করতে পারবে, এই ভেবে। তবে সেসব আর হয়নি। সরু প্রশ্বাস ফেলে চোখ মেলে ঈশাকে বলল, তার নাম্বার দিচ্ছি। তুমি নিজেই চেয়ে নিও। না প্লিজ, তুমি এনে দাও। আমার সাথে তাদের এত বেশি কথোপকথন হয়নি। তুমি তেহবিনের নাম্বার দিয়ে কি করবে? ঈশা লজ্জামিশ্রিত হাসি প্রদান করে দৃষ্টি নিচু রেখে জানায়, পছন্দ করি তাকে। হয়তো ভালোবেসে ফেলেছি। ওই রকম একটা খবিশকে। স্টপ মিম। মৃদু ধোকম দিয়ে বলল ঈশা। আমি বাসায় ফিরে নাম্বার নিতে পারলে তোমায় দিব। পারলে না, তুমি নিবেই যেভাবে হোক। আই উইল ট্রাই। প্লিজ ট্রাই ইট। অনুরোধ স্বরে বলল। ওকে। বিদায় নিল মিম। গাড়িতে উঠে বসে ছুটে চলে নিজ গতিতে। জানালার পানে তাকাতেই মিমের মনে উঠে বন্ধুদের কথা। তার হাতের আংটি এখন অবধি রয়েছে। অজানা কারণে খুলে রাখেনি। যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে এখন পর্যন্ত কল বা টেক্সট কিচ্ছুটি দেয়নি। এটা ভেবে কিছুটা অবাক হয়। তার ভাবচিন্তার কেন্দ্রবিন্দু অজানা মানুষটিকে বানাতে চায় না। বিয়ের সময়কালীন দেখা যাবে সেসব। অচিরেই ভুলে যাবে তাকে। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে বিছানায় বসল। এখন একটাই উদ্দেশ্য, তেহবিনের নাম্বারটি নেয়া। কিন্তু লাস্ট বার তেহবিন তাকে যেভাবে অপমান করেছে সেসব ভেবে কিছুতেই সে এটি করতে চায় না। বন্ধুত্বের খাতিরে করতে হচ্ছে অনিচ্ছাকৃতভাবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা 15 বেজে চলল। হালকা রিল্যাক্স অনুভব করে ওসমানকে কল দিল। সে সময় তেহবিন, ওসমান ও আলী তিনজন একত্রে একটি ম্যাপের চিত্র দেখে আলোচনা করছিল। ওসমানের ফোন ভাইব্রেশন হবার ফলে সেটি পকেট থেকে বের করল না। কল প্রথমবার কেটে গেল। ফের ভাইব্রেশন হবার ফলে পকেট থেকে বের করল। স্ক্রিনে অচেনা নাম্বার নয়, বরং মিমের নাম্বার দেখে বিস্ময় ভর করল। সেদিন নাম্বার নেবার পর মিম নিজেই কল দিয়ে তার নাম্বারটিও দিয়েছিল সৌজন্যবোধ বজায় রেখে। এখন হঠাৎ তার কল দেখে বিস্মিত। তেহবিন ওসমানের মুখশ্রীতে বিস্ময়কর ভাব দেখে গুরুগম্ভীর গলায় জানতে চাইল, কে? ওসমান তার পানে তাকিয়ে বিস্ময় কণ্ঠে শুধালো, মিম। তেহবিন হালকা কেশে জানায়, রিসিভ করে লাউডস্পিকারে দেও। তেহবিনের কথায় ওসমান তাই করে। কল রিসিভ হবার ফলে অপর প্রান্ত থেকে মিম মুচকি হেসে বলল, কেমন আছেন ভাইয়া? ভালো, তুমি? আমিও সেইম। এতটুকু বলে ওসমান তেহবিনের পানে তাকিয়ে চোখ পিটপিটিয়ে বলল, এত রাতে কল দিলে যে? কোনো সমস্যা? আরে না, আপনাদের মিস করছিলাম। তেহবিন তার বক্ষে অব্যক্ত জ্বলন অনুভব করে। তবে সেটিকে ভ্রুক্ষেপ করে ওসমানকে ইশারায় কথা চালিয়ে যেতে বলে, আমরাও তোমাকে মিস করছিলাম। আমরা কারা? আপনি, আলী ভাইয়া ব্যতীত আর কাউকেই আমি চিনিটিনি না। কেন? আমাদের ক্যাপ্টেনকে ভুলে গেলে? ওই মানে খুব সুন্দর লোককে এত দূর কেউ ভুলতে পারে বলুন? তার জন্যই তো কল দিলাম আপনাকে। মানে? ভাইয়া সহজ সরল, সোজা কথায় আসি শুনেন। আপনার ক্যাপ্টেনের নাম্বারটি অতি জরুরি ভিত্তিতে লাগবে আমার। কেন? কি করবে? নাম্বার দিয়ে তো আর ধুয়ে মুছে পানীয় পান করা সম্ভব না। আউটগোয়িং কলের জন্যই লাগবে। তোত্তারা ভাবে না বলে সোজাভাবে বলো কেন প্রয়োজন। আমার বান্ধবী ঈশা তাকে দিল দিয়ে বসে আছে। এজন্য নাম্বারটি অতি জরুরি। শুধুমাত্র এজন্যই নাম্বারটি প্রয়োজন। বললাম না পানীয় পান কথা সম্ভব না। এজন্যই প্রয়োজন। এত কথা পেঁচাও। দিয়ে দিলেই তো আর পেঁচাচ্ছি না। তেহবিনকে ওসমান ইশারায় জিজ্ঞেস করল দিবে কিনা। সে দিতে বলে দেয় নাম্বারটি। লিখো। মিম হোয়াটসঅ্যাপে প্রবেশ করে ঈশার আইডিতে এসে তার বলা নাম্বারটি সেভ করে। তখনই পাঠিয়ে দেন ঈশাকে। মিম ওসমানকে ধীরে কণ্ঠে বলল, আপনার ওই খবিশ ক্যাপ্টেনের প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। ধন্যবাদ। বলেই অতিদ্রুত ফোন রেখে দিল মিম। ওসমান ও আলী তেহবিনের পানে ভীতিকর চোখে তাকিয়ে আছে। মিমের খবিশ বলার কারণে সে যে ক্রোধান্বিত, এটা ঢের বুঝবে পারছে তারা। চলবে।